কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু গত 30 থেকে 35 বছর ধরে আমি যেটা শিখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা কোনো কাল্পনিক গল্পও নয়, এটা কোনো থিওরিও নয়, এটা প্রমাণিত সত্য। আপনারা অনেকেই আছেন দেখি অনলাইনে আমাকে গালিগালাজও করেন, বিভিন্ন ধরনের আজেবাজে কথাও বলেন, কিন্তু তাতে আপনার পরিস্থিতি বদলাচ্ছে না। বরং এই নিয়মগুলো না মানলে একসময় আপনার সবকিছু ভুল প্রমাণিত হবে। আপনি অনেকের মুখে অনেক চটকদার কথা শুনতে পারেন, বিভিন্ন পাগলা কাহিনী শুনতে পারেন, শুনে বিভিন্ন আশা প্রত্যাশায় বুদবুদ একটা অবস্থা আপনার বুকের মধ্যে তৈরি হতে পারে, কিন্তু তাতেও আপনার ভাগ্যের বিশেষ কিছু বদলাবে না, আপনি স্ক্যামে পড়বেন বরং। তবে যে 5টা নিয়মের কথা আমি বলছি, যদি এই 5টি নিয়ম আপনি মানেন, ভেরি সিম্পল, কমন সেন্স, তাহলে দেখবেন যে আপনার আর্থিক অনটন আসলেই থাকছে না এবং আপনার মতো করে লিকুইডিটি থাকছে। আমি জানি না যে কতটা সময় আপনার লাগবে, কত টাকা আপনার হবে, কিন্তু এটা জানি যে আপনি যদি এই 5টি নিয়ম মানেন তাহলে আপনার মতো করে আপনার আর্থিক অবস্থা সুন্দর হবে, আপনার মতো করে আপনার রিটায়ারমেন্ট চমৎকার হবে। কোন সেই 5টা নিয়ম বলেছি? ভেরি কমন। নাম্বার 1, আপনার একটা লিখিত প্ল্যান বা বাজেট থাকতে হবে। ইটস এ মাস্ট। এই বাজেট আপনার মস্তিষ্কের মধ্যে থাকলে হবে না, এই বাজেট আপনার খাতায় লিখিত হতে হবে অথবা এক্সেল শিটে আপনাকে লিখতে হবে। বাইবেলে একটা কথা বলা আছে, বলা হয়েছে হিসাব না করে কেউ যেন ঘর বানাতে না যায়, কারণ মাঝপথে টাকা ফুরিয়ে গেলে লোকে তাকে দেখে হাসাহাসি করবে। আপনি ভুলবশত বা দৈবক্রমে, ঘটনাক্রমে কখনো ধনী হতে পারবে না, এটা শিওর। অনেকে আমাকে বলে যে দূর ভাই, বাজেট করতে আমার ভালো লাগে না, আমি বাজেট পছন্দ করি না। আমার কথা হচ্ছে এখানে বাজেট ভালো লাগার বিষয় না, বাজেট আপনার পছন্দ না করলেও চলবে, বাজেট আপনি খেতে পারবেন না, বাজেট আপনি মাথায় দিতে পারবেন না। বাট যখন আপনি বাজেট করবেন এবং বাজেট করে সেই বাজেটকে অনুসরণ করবেন, বাজেটকে মাঝে মাঝে রিভিউ করবেন, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটবে। আপনার জীবন থেকে 15 থেকে 25% খরচ হাওয়ায় মিলিয়ে যাবে। ওই 25% যদি আপনি সঞ্চয় এবং বিনিয়োগ করতে পারেন, আপনি ভেবে দেখেন যে শুধু বাজেট করার কারণে আপনি কোথায় পৌঁছে গেলেন। এই তথ্য কার? হার্ভার্ড বিজনেস রিভিউয়ের, তাদের গবেষণা এটা। বাজেট করলে আপনি বুঝতে পারেন যে আপনার অর্জিত টাকা কোন গন্তব্যে কোথায় যাচ্ছে, তাকে আপনি ট্র্যাক করতে পারেন। অ্যান্ড ট্র্যাকিং অফ মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর নিয়ম, আপনাকে ঋণ থেকে বের হয়ে আসতে হবে। সবচেয়ে বড় কথা, আপনার ক্রেডিট কার্ডের ঋণ থেকে বেরোতে হবে। ভেরি হাই ইন্টারেস্ট বেয়ারিং ঋণ এটা। তবে ঋণের আবার প্রকারভেদ আছে, ভালো ঋণ, মন্দ ঋণ। যদি আপনি ঋণের এগেনস্টে 15% বা 20% ইন্টারেস্ট দেন আর আপনি আয় করেন 50%, তাহলে দ্যাট ইজ এ গুড ডেট, সেটা ভালো ঋণ। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ক্রেডিট কার্ডের ঋণ বা কনজিউমার লোন নিয়ে মানুষ কি করে, সব খেয়ে ফেলে, নন প্রোডাক্টিভ খাতে ব্যয় করে, জিনিসপত্র কিনে ফেলে যেটা তার না কিনলেও চলতো। এই ধরনের ঋণে ঢোকা যাবে না। এবং আমি একটা কথা বারবার বলি, ঋণমুক্ত জীবন হচ্ছে প্রজাপতির জীবন। সেই প্রজাপতির জীবনে যদি আপনি ঢুকতে চান, জীবনে যদি পথ করে ডানা মেলে উঠতে চান, তাহলে ঋণ থেকে আপনার বের হয়ে আসতে হবে। যাদের ঋণ আছে অনেকগুলো, তারা এক এক করে দৃঢ় সংকল্পের সাথে ঋণ থেকে বের হয়ে আসুন। যারা ঋণ করবেন ভাবছেন, ভেবে নিন সেটা মন্দ ঋণ নাকি ভালো ঋণ। ভালো ঋণ হলে করুন, মন্দ ঋণ হলে যত কষ্ট হোক ধারে কাছে যাবেন না, কারণ আপনি ফিনান্সিয়াল সেফটি চান, ফিনান্সিয়াল লিবার্টি চান, আপনি চান ওয়েলদি হতে। সত্যি কথা বলতে কি, লোন নিয়ে দামি ফার্নিচার কেনা, ব্র্যান্ডেড ঘড়ি কেনা, দামি শার্ট কেনা, অযথা 5 স্টারে যে কফি খাওয়া, নো, ইউ ডোন্ট নিড দ্যাট। আপনি সেটা অ্যাফোর্ড করতে পারছেন না, পারবেন না, তাই লোন থেকে বের হয়ে আসুন। এই যে বিষয়গুলো বললাম, এগুলো আপনাকে ঋণের আবর্তে ডুবিয়ে রাখে। আপনি মনে করছেন যে যারা খুব ব্র্যান্ডেড শার্ট, প্যান্ট, জুতা, ঘড়ি পরছে তারা খুব ধনী মানুষ, নো, তারা খুব ঋণী মানুষ। তারা না হলেও তার বাবা মা ঋণী, চিন্তা করে দেখেন। নিয়ম নাম্বার 3, আপনার যা আয় তার থেকে আপনি কম খরচ করুন। আপনার আয়ের লিমিট আপনি অতিক্রম করবেন না। আপনার যদি 100 টাকা আয় হয়, চেষ্টা করুন 70 টাকার মধ্যে চলতে, তা নাহলে 80 টাকার মধ্যে চলতে, তা নাহলে 85 টাকার মধ্যে চলতে, কিন্তু কখনো 110 টাকার মধ্যে নয়। এই যে 10, 15, 20 বা 25, 30 যে % থাকে, এটা সেভ করুন, এটা বিনিয়োগ করুন। যদি ইমার্জেন্সি ফান্ড না থাকে, এটা দিয়ে ইমার্জেন্সি ফান্ড গঠন করুন এবং সঞ্চয়টা আগে করুন, খরচ পরে করুন। আমরা আগে খরচ করে পরে সঞ্চয় করি, নো। তাহলে আমি বললাম কি, আপনি আপনার লিমিট অতিক্রম করবেন না, আপনি আপনার আয়ের অনেক নিচে চলবেন, আয়ের উপরে নয়। যারা আয়ের উপরে চলে তারা ঋণগ্রস্ত হয় অথবা তারা তাদের সঞ্চয় ভেঙে খায়। আপনার যদি লাইফস্টাইল বাড়াতে ইচ্ছে করে, আপনি নিজের আয় বাড়ান। আয় বাড়ানোর আগে নিজের দক্ষতা বাড়ান, নিজের উপরে কাজ করুন।
অন্য চাকরি খুঁজুন, অন্য কাজ খুঁজুন যেটাতে আপনার বেশি আয় হয়। এখন বেশি আয় হলো আপনার লাইফস্টাইল বাড়লো বটে, কিন্তু সেভিংসটা যেন বাদ না যায়, বিনিয়োগটা যেন বাদ না যায়। আমরা সামনে বেতন বাড়বে এই ভেবেই এখনই বাসা চেঞ্জ করে ফেলি, গাড়ির মডেল চেঞ্জ করে ফেলি। কি দুঃখজনক ব্যাপার। নো, ইট ইজ নট সাজেস্টেড। আপনি আপনার আয়ের মধ্যে চলবেন এবং আয় বাড়লেই লাইফস্টাইল ইনফ্লেশন বাড়াবেন না, বরং সঞ্চয় এবং বিনিয়োগের পরিমাণ বাড়াবেন। আর যদি আয় বৃদ্ধির সাথে সাথে লাইফস্টাইল ইনফ্লেশন আপনার বাড়াতেই হয়, তাহলে যেন আয় বৃদ্ধিটা যে হারে হয়েছে লাইফস্টাইলের খরচের বৃদ্ধিটা তার চেয়ে একটু কম হারে হয়, তাহলে আপনার সঞ্চয় এবং বিনিয়োগটা একটু বাড়বে। ফিনান্সিয়াল লিবার্টি কোনো কাকতালীয় ঘটনা নয় যে হঠাৎ ঘটে যাবে, তাই আপনি আপনার বিলো দ্য মিনস চলবেন। 4 নম্বর নিয়ম, আপনি বিনিয়োগ করবেন। আমি সঞ্চয় বিনিয়োগ নিয়ে একটু আগেই বলেছি। মজার ব্যাপার হচ্ছে সঞ্চয় আপনার টাকা কমায়, বিনিয়োগ আপনার টাকা বাড়ায়। কিন্তু সেই বিনিয়োগ আপনাকে বুঝে শুনে করতে হবে। আপনার টাকা আসলো আর আপনি সাথে সাথে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে দিলেন, আপনার টাকা আসলো আপনি সাথে সাথে কারোর বিজনেসে ইনভেস্ট করে দিলেন। নো, বিনিয়োগ টাকা বাড়ায় বটে, ইনফ্লেশনকে বিট করতে পারে সত্যি, কিন্তু তার জন্য আপনাকে প্রস্তুত হতে হয়, আপনাকে নিজেকে প্রশিক্ষিত করতে হয়। ফিনান্সিয়াল নলেজ যেমন দরকার, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের নলেজ যেমন দরকার, ঠিক তেমনি বিনিয়োগ সংক্রান্ত এভিনিউগুলো সম্পর্কে ভালো জানা দরকার। পোর্টফোলিও কিভাবে সাজাবেন সে সংক্রান্ত বিষয় জানা দরকার। আমার কাছে যারা পার্সোনাল কনসালটেশনে আসে, অধিকাংশ ক্ষেত্রে মানে সবারই দেখি যে আর্থিক কোনো প্ল্যান নেই, হয়তো বাজেটিং সম্পর্কে শুনেছে আমার কোনো ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে, কিন্তু জীবনেও করে নাই এবং সে কোনো রোডম্যাপ তৈরি করতে পারছে না, মানে ওইদিকে তার মনোযোগই নাই। যখন আমি তাদের এই ব্যাপারে পুরো একটা গাইডলাইন দিয়ে দিই এবং কনসালটেশনের পরে একটা বড় লম্বা রিপোর্ট ধরিয়ে দিই ডাক্তারদের মতো, তখন তারা ভাবে যে আসলে তো এগুলো করা দরকার। আমরা সবাই মনে করি এগুলো করা দরকার, কিন্তু করি না। কিন্তু আপনার ফিনান্সিয়াল সেফটি, সিকিউরিটি, লিবার্টি এর জন্য আপনাকে এগুলো করতে হবে, আপনার হয়ে অন্য কেউ এটা করে দিবে না। আর বিনিয়োগ আপনাকে শিখতে হবে, কিভাবে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে হয়, কিভাবে এসআইপিতে বিনিয়োগ করতে হয়, কাদের সাথে বিনিয়োগ করতে হয়, জমিতে কেমনে বিনিয়োগ করে, গোল্ড কেনা উচিত কিনা, নাকি সিলভার কিনবো, নাকি ক্রিপ্টোতে ইনভেস্ট করবো যেটা আমাদের দেশে এখনো বৈধ নয়। আবার কেউ ফরেক্সে ট্রেড করে, যেটাও আমরা এখান থেকে লিগালি করতে পারি না। আবার কেউ বলছে যে আগামী সামনের দিনের ধান কিনে রাখবো। যাই হোক, যে যাই করুন না কেন সে সম্পর্কে ভালো বুঝে শুনে, মানে সেই উইজডম, সেই নলেজ যদি আপনার থাকে তখনই আপনি সেটা ভালোভাবে করতে পারবেন। এই জন্য বিনিয়োগ আপনাকে শিখতে হবে। আর সঞ্চয় বলছিলাম টাকা কমিয়ে দেয়, কারণ সঞ্চয় করলে সেভিংস অ্যাকাউন্টে, কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখলে যে রেটটা আপনি পান হুইচ ইজ ফার বিলো দ্যান দ্য রেট অফ ইনফ্লেশন। এই জন্য টাকার পরিমাণ কমে না, কিন্তু পারচেজিং পাওয়ারের টার্মসে টাকা সময়ের সাথে সাথে কমে যায়। সেভিংসে রাখলে ইনফ্লেশন বিট হয় না, তাই বিনিয়োগ আপনাকে করতে হবে। আর 5 নম্বর নিয়ম কি? 5 নম্বর নিয়ম হচ্ছে আপনি দান করুন, ডোনেট করুন। আপনার আয়ের একটা অংশ প্রতি মাসে আপনি ডোনেট করুন। দেখুন, আপনার যখন কোনো ঋণ থাকবে না, আপনার যখন সঞ্চয় বিনিয়োগ হতে থাকবে, আপনার যখন আয় বাড়তে থাকবে, তখন আপনার মানসিক প্রেশারও কম থাকবে এবং তখন আপনি চাইলে যাদের প্রকৃতভাবে দরকার তাদেরকে হেল্প করতে পারেন থ্রু ডোনেশন। 2 টাকা 5 টাকা দিয়ে হয়তো খুব বেশি লাভ হয় না, কিন্তু আপনার ডোনেশনের টাকাটা একসাথে করে কাউকে যদি উঠে দাঁড়াতে হেল্প করেন তাহলে একটা পরিবার বেঁচে দেয়। আমাদের ধর্মেও আছে যে মানুষকে দান করতে হবে, ইভেন যখন আপনার অবস্থা খুব খারাপ তখনও দান করতে হবে, তখন আপনি অল্প করবেন। আমি একটা গল্প বলি। 1930s ডিপ্রেশনের সময় এক ভদ্রলোক একটা দোকান চালাতেন। সেই দোকানে মালামাল ছিল অল্প, বিক্রিও কম হতো, তার আশেপাশে আরও অনেক বড় বড় দোকান ছিল। এই ভদ্রলোক টোটাল যে সেল করতো বা টোটাল যে টাকা তার কাছে আসতো তার 10% দান করতো। তার ওয়াইফ তাকে বলতো তুমি খেতে পারছো না, কিন্তু দান করছো কীভাবে? কিন্তু উনি সেটা শুনতেন না, উনি সেটাই করতেন। 30s ডিপ্রেশন শেষ হয়ে যাওয়ার পরে দেখা গেল যে ওই ভদ্রলোকের দোকান টিকে ছিল, কিন্তু তার চেয়ে অনেক বড় বড় সম্পদশালী লোকেরা বিলীন হয়ে গিয়েছিল, তারা টিকতে পারেনি। দানের মাহাত্ম্য এরকম। দান আপনাকে টেকার থেকে গিভারে রূপান্তরিত করে এবং আপনার মনকে আর এক ওয়েভলেন্থে নিয়ে যায়। আপনার নেটওয়ার্কিং বাড়ে, আপনার সম্পর্কে সমাজে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়, যেটা হেল্প করে টু অ্যাট্রাক্ট মোর মানি, টু অ্যাট্রাক্ট মোর পিপল। এই জন্য 5 নম্বর নিয়ম হচ্ছে যে প্লিজ ডোনেট। কাদের? যাদের এটা দরকার, সবাইকে না। আলটিমেটলি জীবন সহজ করার জন্য যে শুধু প্রার্থনা করবেন তা কিন্তু নয়, কাজ করতে হবে। শুধু দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলেই আপনার অর্থ আসবে না, কিন্তু যখন আপনি কাজ করবেন, শ্বাসে প্রার্থনা মিশাবেন, আমি যে নিয়মগুলোর কথা বললাম এই নিয়মগুলো যখন পালন করবেন, সাথে যখন প্রার্থনা করবেন, তখন এটা অন্যরকমের একটা দ্যুতি তৈরি করবে। তখন দেখবেন যে আল্লাহ সহায়তা করছেন। আল্লাহ কিন্তু নিষ্কর্মাদের দলে নয়, আল্লাহ যারা কর্ম করতে চায় তাদের দলে। অলসদেরকে আল্লাহ পছন্দ করেন না। সো আপনি নিজের উপরে বিশ্বাস রাখুন, এই 5টা নিয়ম পালন করুন, দেখবেন যে আপনার লিকুইডিটি ক্রাইসিস হচ্ছে না। আর কেউ যদি থাকেন যে এই 5টা নিয়ম পালন করেন কিন্তু তারপর লিকুইডিটি ক্রাইসিস আছে, কমেন্ট করুন, তার সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলবো। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।